প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। যারা নবম দশম শ্রেণীতে পড়ো, সুবা গল্পটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ, জ্ঞানমূলক প্রশ্ন এগুলো পারা অনেক সহজ যদি তোমরা এই গল্পটার কাহিনী এবং ভিতরের সব চরিত্র সব কিছু সম্পর্কে জানো। তো চলো আমরা এই গল্পটার জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ি, যেগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সৃজনশীলের এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এর আগে যদি তোমরা এই গল্পের মূল ভাব যদি না জানো, তাহলে আমার চ্যানেলে এই গল্পটার মূল ভাব এবং বিস্তারিত দেওয়া আছে, একটু পড়ে শুনবে, সেখানে সার্চ করে দেখে নাও। তো এখন চলো আমরা এটার জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ি। আগে জানবে যে সুবা গল্প কে লিখছে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানবো, কারণ এমসিকিউতে রবীন্দ্রনাথ সম্পর্কে বেশি আসে এবং জ্ঞানমূলক সম্পর্কেও আসে। প্রথমে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন, মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি, এখানে মনে রাখবে, এমসিকিউতে বেশিরভাগ আসে এটা। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে হচ্ছে বাংলাতে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, এটা হচ্ছে বাংলা সাল। আর ইংরেজি সাল হচ্ছে 7ই মে 1861, এটা মনে রাখবে। সবসময় এই রবীন্দ্রনাথের জন্ম তারিখটা মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কি, মানে দাদার নাম? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এটা মনে রাখবে, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। রবীন্দ্রনাথ কত বছর বয়সে বনফুল প্রকাশ করেন? মাত্র 15 বছর বয়সে এই বনফুল যে কাব্যগ্রন্থ আছে এটা প্রকাশ করেন। কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান? তোমরা জানো এটা, গীতাঞ্জলি। এটার ইংরেজি নাম হচ্ছে গীতাঞ্জলি, সং অফারিংস, এটার নাম হচ্ছে সং অফারিংস ইংরেজিতে বলে, আর আমরা বাংলাতে বলি গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ কবে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর কখন মারা যান? রবীন্দ্রনাথ ঠাকুর 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, এটা বাংলা সাল, এটা মনে রাখবে। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। আর হচ্ছে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ, এটা মনে রাখবে। এটা ইংরেজি সাল, 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? মানে হচ্ছে তিনি মারা যান হচ্ছে কোথায়? কলকাতায়, এটা মনে রাখবে। এখন আমরা সুবা গল্প সম্পর্কে পড়ব। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে সুবা গল্পটা, এটা নেওয়া হয়েছে কোথা থেকে, এটা আগে জানবে। সুবা গল্পটি নেওয়া হয়েছে গল্পগুচ্ছ থেকে। হ্যাঁ, চলো আমরা এখন সুবা গল্পের কাহিনী সম্পর্কে, মানে সুবা গল্পের যে জ্ঞানমূলক এমসিকিউ এগুলো সম্পর্কে পড়ব। আমি তোমাদেরকে এমসিকিউর জন্যই এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদেরকে দিতেছি, যাতে তোমরা এমসিকিউ সহজে পারো। তো এখন সুবা গল্পের লেখককে, চলো, সুবা গল্পের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বুঝলাম। সুবার বড় দুই বোনের নাম কি? একজনের নাম হচ্ছে সুকেশিনী আর একজনের নাম হচ্ছে সুহাসিনী, মনে রাখবে। সুবা নামের পূর্ণরূপ কি? সুবা নামের পূর্ণরূপ হচ্ছে সুবাসিনী, যে সম্পূর্ণ নাম, সুবার সম্পূর্ণ নাম হচ্ছে সুবাসিনী। সুবা কী ধরনের মেয়ে ছিল? সুবা ছিল বোবা মেয়ে, কিন্তু অনুভূতিপ্রবণ, সে বুঝতে পারতো, বোবা থাকার পরেও সে বুঝতে পারতো। কিন্তু যদি সংক্ষেপে আসে লিখবে সুবা বোবা ছিল বা বাক প্রতিবন্ধী ছিল, এভাবেও লিখতে পারো। সুবাকে সবাই কি বলে ডাকতো? সুবা বলেই ডাকতো। সুবার মা তাকে কিভাবে দেখতেন? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বারবার আসে। সুবার মা তাকে নিজের গর্বের কলঙ্ক বা লজ্জার কারণ বলে ভাবতেন, কারণ তার মেয়ে বোবা, এটা তার মা এটা ভাবতেন। বাবা মায়ের কোন আয়োজন দেখে সুবার হৃদয় অশ্রু বাষ্পে ভরে উঠেছিল? কোন আয়োজন দেখে? যখন বাবা মায়ের বিদেশ যাত্রা আয়োজন দেখে সুবার হৃদয় অশ্রু বাষ্পে ভরে উঠেছিল। সুবা কিসের মতো শব্দহীন এবং সঙ্গীহীন? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। সুবা নির্জন দ্বীপ প্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। কিসের মতো? নির্জন দ্বীপ প্রহরের মতো শব্দহীন বা সঙ্গীহীন। নির্জন দ্বীপ প্রহর বুঝো না? যখন দুপুরের বেলা নির্জন কোনো জায়গা, কোনো শব্দ নাই আশেপাশে, এইরকম মানে থমকে আছে সব কিছু, এইরকম মনে হয়, এটারে নির্জন দ্বীপ প্রহর বলে। সুবার পিতা বাণীকণ্ঠের মনোভাব কেমন ছিল? সুবার পিতা অন্য মেয়েদের তুলনায় সুবাকে তিনি একটু বেশি ভালোবাসতেন। সুবার চোখের বিশেষত্ব কী ছিল? তার কালো চোখ দুটি সুদীর্ঘ পত্রপল্লব বিশিষ্ট এবং ভাবপ্রবণ ছিল। গল্পে নির্বাক মনুষ্যের ভাষা হিসাবে কাকে দেখানো হয়েছে? চোখের ভাষাকে। সুবার চোখের ভাষাকে বোঝানো হয়েছে নির্বাক মনুষ্যের ভাষা, যে সুবার চোখ দিয়ে কথা বলতো, এরকম বোঝানো হয়েছে। সুবার গ্রামের নাম কি? চণ্ডীপুর, মনে রাখবে কিন্তু, সুবার গ্রামের নাম চণ্ডীপুর। সুবা গল্পে সুবার বাবার নাম কি? সুবা গল্পে সুবার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ, মনে রাখবে, বাণীকণ্ঠ। এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এবং জ্ঞানমূলকের জন্য। সুবা
কোথায় বসে থাকতো? সুভা নদীর তীরে তরুর ছায়ায় বসে থাকতো, মানে গাছের ছায়ায় নদী তীরে বসে থাকতো। সুভার ঘরের পরিবেশ কেমন ছিল? এটা হচ্ছে অনুধাবনে আসে বেশিরভাগ। সচ্ছল আটচালা ঘর, বাখারি, ঢেকিশালা এবং খড়ের স্তূপ ইত্যাদি ছিল। সুভার প্রধান দুটি গাভীর নাম কী ছিল? সুভা যে গরু দুটিকে খুবই আদর করতো, এই গরু দুটির নাম ছিল হচ্ছে সর্বাসী ও পাঙ্গুলি। মনে রাখবে। গাভীগুলোর সঙ্গে সুভার সম্পর্ক কেমন ছিল? খুবই ঘনিষ্ঠ এবং স্নেহপূর্ণ। বিড়াল শিশুটি কেমন ব্যবহার করতো সুভার সঙ্গে? সে নির্ভয়ে সুভার কোলের উপর ঘুমাতো। যদি তুমি একটু প্রশ্নটার উল্টাও দেখো, সুভার কোলের উপর কে ঘুমাতো, তাহলে তুমি এখানে বলবে বিড়াল শিশু। বুঝছো না? এইরকম একটু উল্টাইয়া প্রশ্ন আসলে যেন পারো, এই জন্য তুমি আমার প্রশ্নটাও শোনো মনোযোগ দিয়ে এবং এর উত্তরটাও শোনো। গোসাইদের ছোট ছেলেটির নাম কি? গোসাইদের ছোট ছেলেটির নাম হচ্ছে প্রতাপ। এটা মনে রাখবে, প্রতাপ। সুভার জীবনে কোনো বন্ধু ছিল? এটা 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 আসলে প্রশ্নটা একটু উলেছে। সুভার যে বন্ধু তার নাম কি সেটা বলছে এখানে। সুভার জীবনের কোন বন্ধু ছিল? প্রতাপ। গোসাইয়ের ছোট ছেলে প্রতাপ, এটা হচ্ছে সুভার বন্ধু ছিল। প্রতাপের প্রধান শখ কী ছিল? প্রতাপের প্রধান শখ ছিল হচ্ছে ছিপ ফেলে মাছ ধরা। প্রতাপ সুভাকে কী নামে ডাকতো? প্রতাপ সুভাকে সুনামে ডাকতো। তো চণ্ডীপুর কি? চণ্ডীপুর হচ্ছে সুভার গ্রামের নাম। আমি একটু প্রশ্নটা উল্টাই দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। সুভা জলকুমারী হলে কি করতো? দেখো, সুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে দিত। এটা হচ্ছে সুভা জলকুমারী আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। সুভা দিনে কয়বার গোয়াল ঘরে যেত? সুভা দিনে 3 বার গোয়াল ঘরে যেত। সুভা প্রতাপকে কি করতে চাইতো? সুভা প্রতাপের যে কোনো সাহায্য করতে চাইতো, যে কোনো কাজে সাহায্য করতে চাইতো, যাতে বুঝতো যে সুভার গুরুত্ব আছে। সুভা কখন নদীর তীরে বসে থাকতো? সুভা অবসর পেলেই নদীর তীরে এসে বসতো। প্রতাপ সুভার মর্যাদা বুঝতো কেন? ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন, সঙ্গীহীন, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝতো। এর মানে কি জানো? যখন সুভা তো কোনো কথা বলতো না, প্রতাপের মাছ ধরায় ডিস্টার্ব হতো না, তো সেটা আর কি। পূর্ণিমা রাত্রে সুভা কী করতো? ভয়ে ভয়ে বাহিরে মুখ বাড়িয়ে প্রকৃতির নিস্তব্ধতা অনুভব করতো। আসলে আমি পড়ার সময় অতটা খেয়াল করি না, কারণ আমার এই তোমাদের নবম দশম শ্রেণীর গল্পগুলো অধিকাংশই আমার পড়া আছে, তো এই জন্য এই লেখার দিকে আমি তাকাই না বেশি একটা। আচ্ছা, এই জন্য একটু ভুল হতে পারে, তো খেয়াল রেখো। সমাজ ও আত্মীয়রা সুভার সম্পর্কে ভুল হতে পারে বলতে আমি মানে বাঁচতে পারি, এই জন্য আর কি, ভুল তো আর হবে না। সমাজ ও আত্মীয়রা সুভার সম্পর্কে কী ভাবতো? তাকে বোঝা এবং নিন্দার বিষয় হিসেবে দেখতো। বাণীকণ্ঠ বিদেশ যাত্রার পর কী সিদ্ধান্ত নেন? বাণীকণ্ঠ বিদেশ যাত্রার পর কলকাতায় গিয়ে সুভার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সুভার হৃদয় কেন ভারাক্রান্ত হয়ে পড়ে? সুভার হৃদয় সে বুঝতে পারে তাকে কোথাও পাঠানো হবে। প্রতাপ একদিন কী কথা বলে সুভাকে ব্যথিত করে? সে বলে, তোর নাকি বিয়ে হয়েছে, আমাদের ভুলিস না। এটা বললেই সুভা আরও ব্যথিত হয়ে ওঠে। সুভা প্রতাপের এই কথা শুনে কী করে? চুপচাপ প্রতাপের দিকে চায়, এরপরে গিয়ে পিতার পায়ে বসে কাঁদে। যখন এই কথা শুনে প্রতাপের দিকে চায় এবং পিতার পায়ে গিয়ে মানে পিতার পা ধরে কাঁদে, যে বলে সুভা তো কথা বলতে পারে না, কিন্তু বুঝায় যে আমি যাব না। সুভা বিদায়ের আগে কোথায় যায়? সুভা বিদায়ের আগে তার প্রিয় গাভীগুলোর কাছে বিদায় নিতে যায়। সে গাভীদের কিভাবে বিদায় জানায়? তাদের মুখের দিকে সে অশ্রু ফেলে। সুভা কাকে মা বলে ডাকে? সুভা প্রকৃতিকে মা বলে ডাকে। সুভা প্রকৃতিকে কিভাবে দেখে? নিজের মনের প্রতিচ্ছবি এবং আশ্রয়দাত্রী হিসাবে, মানে মা হিসাবে প্রকৃতিকে দেখে। সুভা, তোমরা জানো যে সুভা যখন ওই যে কলকাতায় যাওয়ার আগে সুভা কিন্তু ওই গল্পে বলেছিল যে মা আমাকে যেতে দিও না, তুমি আমাকে রেখে দাও, এরকম আর কি প্রকৃতিকে বলেছিল। সুভার জীবনে সবচেয়ে বেশি নির্ভর করতো কার উপরে? প্রকৃতি ও বোবা প্রাণীদের উপর সুভা বেশি নির্ভর করতো। সুভার মায়ের দৃষ্টিতে সে কেমন ছিল? সে ত্রুটি ছিল, গর্ভের লজ্জা বলতো সুভার মা তাকে। সুভা কাকে অকর্মণ্য বলা হয়েছে? সুভা গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে? সুভা গল্পে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে। ওর কোনো কাজ নাই, ছিপ ফেলে মাছ ধরে। গল্পের শেষে সুভা কোথায় ছিল? গল্পের শেষে সুভা নদীর তীরে শুয়ে প্রকৃতির সঙ্গে মিলিত হতে চায়। সুভার জীবনের সবচেয়ে আপন স্থান কোনটি? আপন স্থান মানে হচ্ছে নদীর তীর, এখানেই সুভা বেশি থাকতো। সুভা কার কাছে মুক্তির সনদ পায়? মানে প্রকৃতির কাছে সে মুক্তি পেতে চায়।
সুবা গল্পে একমাত্র কে সুবার মর্যাদা বুঝতো? সুবা গল্পে একমাত্র প্রতাপই সুবার মর্যাদা বুঝতো। সুবার মা সুবার প্রতি বিরক্ত বোধ করেছিল কেন? এটা আসলে একটা অনুধাবন প্রশ্নের মতো। জন্ম থেকে সুবা কথা বলতে পারতো না বলে সুবার মা তাকে গর্বের কলঙ্ক বলে মনে করত, এজন্য বিরক্ত ছিল। সুবা দুই বাহুতে ধরণীকে এবং কাকে ধরে রাখতে চায়? সুবা দুই বাহুতে ধরণীকে এবং প্রকাণ্ড মুখ মানবতাকে ধরে রাখতে চায়। প্রকৃতি সুবার কিসের অভাব পূরণ করে দেয়? প্রকৃতি সুবার ভাষার অভাব পূরণ করে দেয়, মানে প্রকৃতি বইলা দেয় সুবা কি বলতে চায়। বাণীকণ্ঠের আর্থিক অবস্থা কেমন ছিল? বাণীকণ্ঠের আর্থিক অবস্থা সচ্ছল ছিল। শব্দার্থ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন। গর্বের কলঙ্ক বলতে কি বোঝায়? গর্বের কলঙ্ক বলতে সন্তান হিসাবে কলঙ্ক, পরিবারের জন্য লজ্জাজনক কিছু, এটা বোঝাইছে। যে এই যে সুবা বোবা মেয়ে, এটাকে তার মা ভাবতো আর কি, আর তো কেউ ভাবতো না। সুদীর্ঘ পল্লব বলতে কি বোঝানো হয়েছে? এখানে বড় পাতা বিশিষ্ট, এখানে চোখের পাতাকে বোঝানো হয়েছে। আসলে তো সুদীর্ঘ পল্লব বলতে স্বাভাবিকভাবে বোঝায় হচ্ছে গাছের বড় পাতা, কিন্তু এখানে সুবার যে চোখ, এটাকে বোঝানো হয়েছে। সুদীর্ঘ পল্লব মানে একটু চোখগুলো বড় বড়, যেন চোখই কথা বলতেছে এমন। কিশলয় কি? কিশলয় হচ্ছে গাছের নতুন পাতা। তর্জমা শব্দের অর্থ কি? তর্জমা শব্দের অর্থ অনুবাদ, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর। অস্তমান বলতে কি বোঝায়? অস্তমান বলতে ডুবে যাচ্ছে এমন সূর্যকে বোঝায়। অনিমেষ শব্দের অর্থ কি? অনিমেষ শব্দের অর্থ অপলক, পলকহীন দৃষ্টিতে তাকানো। উদয়াস্ত মানে কি? উদয়াস্ত মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সময়, এটাকে উদয়াস্ত বলে। ছায়ালোক বলতে কি বোঝায়? ছায়ালোক বলতে আলো পরে যে ছায়া তৈরি হয় তাকে ছায়ালোক বলে, সেই প্রতিবিম্ব। বিজন শব্দের অর্থ কি? বিজন শব্দের অর্থ নির্জন বা জনশূন্য, যেখানে কোনো মানুষের আনাগোনা থাকে না, এরকম। মহত্ব মানে কি? মহত্ব শব্দের অর্থ শ্রেষ্ঠত্ব বা মহৎ বা শ্রেষ্ঠত্ব। বিজন মহত্ব বলতে বোঝায় কোলাহলহীন প্রকৃতির শান্ত মহিমা। এখানে একটু অন্যভাবে বলা হয়েছে। বিজন মহত্ব বলতে বোঝায় কোলাহীন প্রকৃতির শান্ত মহিমা। তন্নী শব্দের অর্থ কি? তন্নী শব্দের অর্থ হচ্ছে তোমার ক্ষীণ ও সুগঠিত অঙ্গ বিশিষ্ট নারী। এখানে ক্ষীণ ও সুগঠিত অঙ্গ বিশিষ্ট নারী, যে সৌন্দর্য আর কি, তাকে বলে তন্নী। বাখারি অর্থ কি? কাঁধে ঝুলিয়ে মাল বহনের বাঁশের ফালি। এটা একটা বাঁশের ফালি আছে যেটা কাঁধে ঝুলিয়ে মাল বহন করে, অনেক অঞ্চলে এটা ব্যবহার করা হয়, বাখারি বলে। ঢেকিশালা বলতে কি বোঝায়? যে ঘরে ঢেকি রাখা হয় তাকে ঢেকিশালা বলে। আগের দিনে ঢেকি ছিল ধান থেকে চাল বের করার জন্য, এখন অবশ্য এগুলো ব্যবহার করা হয় না। গার্হস্থ্য সচ্ছলতা মানে কি? গার্হস্থ্য সচ্ছলতা মানে পরিবারের দৈনন্দিন জীবনের আর্থিক স্বাচ্ছন্দ্য। চিরনিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? শান্ত ও নীরব হৃদয়। ঝিল্লির রব পূর্ণ মানে কি? ঝিল্লির রব পূর্ণ মানে হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ, মুখর পরিবেশ। ঝিল্লির র পূর্ণ, এটা ঝিঝি পোকাকে বলা হয়েছে। বিজন মূর্তি বলতে কি বোঝায়? জনশূন্য বা নির্জন অবস্থা। গণ্ডদেশ শরীরের কোন অংশ বোঝায়? গালকে বোঝায়, গাল, গণ্ডদেশ। মুখ শব্দের অর্থ কি? মুখ শব্দের অর্থ বোবা বা কথা বলতে অক্ষম ব্যক্তি, একে মুখও বলে, বোবাকে মুখ বলে। মুখ ময় দীর্ঘকার হবে কিন্তু, আবার বুঝে নিও। বিষাদ শান্ত বলতে কি বোঝানো হয়েছে? বিষাদ শান্ত, গভীর দুঃখের মধ্যে এক প্রকার শান্ত ভাব। পূর্ণিমা তিথি কি? চাঁদের পূর্ণরূপ প্রকাশের রাত। যখন পূর্ণিমা বলতে বোঝায় যখন চাঁদটা সম্পূর্ণ প্রকাশ পায়, কোনো কাটা বা ফালির মতো না, একেবারে সম্পূর্ণ গোলাকার চাঁদ, বৃত্তের মতো। কন্যা ভারগ্রস্ত পিতা, মাতা কাদের বোঝায়? এগুলো বোঝা হচ্ছে যাদের বিবাহযোগ্য কন্যার এখনও বিয়ে হয়নি, তাদেরকে বলা হয় কন্যা ভারগ্রস্ত পিতা। শুল্কা দ্বাদশী বলতে কি বোঝানো হয় জানো? শুল্কা দ্বাদশী মানে হচ্ছে চাঁদের উজ্জ্বল পক্ষের 12তম দিন বোঝায় শুল্কা দ্বাদশী। অনিমেষ শব্দের অর্থ কি? অনিমেষ শব্দের অর্থ হচ্ছে অপলকহীন বা পলকহীন, যে পলক দেয় না, মানে মনে করো চোখে আমরা অনেক সময় পলক দিই না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকি, তাকে বলে অপলক বা পলকহীন। এটারই আরেকটা শব্দ হচ্ছে অনিমেষ। তো এই ছিল সুবা গল্পের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো এবং এমসিকিউ সহজে বোঝার জন্য। তো তোমরা অবশ্যই ভিডিওটি বুঝতে পারছো। যদি আরও যদি মনে হয় যে না আর একটু পড়তে হবে, তাহলে তোমরা ভিডিওটি আবার শোনো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তার আগে ভিডিওটি একটি লাইক দাও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য আল্লাহ হাফেজ।